একদিন যুদ্ধ শেষ হবে আর আমি আমার কবিতার কাছে ফিরব। সিরিয়ার বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া দেয়ালে লেখা ছিল কথাগুলো। 1971 সাল থেকে সেখানে চলমান স্বৈরশাসনের পতন হলো। এবছর ডিসেম্বর 8 তারিখে 1963 সালে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন আব্দুল করিম কাসিম। সেই বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই অভ্যুত্থান রামাদান রেভলিউশন বা ফেব্রুয়ারি রেভলিউশন নামে পরিচিত। সে সময়ের বড় একজন নেতা ছিলেন হাফেজ আল আসাদ। পরবর্তীতে এই ধারাবাহিকতায় সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন 1971 সালে এবং আমৃত্যু ক্ষমতায় ছিলেন। 2000 সালে তার মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণ করেন বাশার আল আসাদ, তার ছেলে। গত 24 বছরে বাশার ভাইয়ের শাসনামল আমাদের হাসিনা আপার শাসন থেকে কোনো অংশে কম উত্তেজনাপূর্ণ না, প্রায় কার্বন কপি বলা যায়। মানবতা বিরোধী কাজকাম, চুরি চামারি, লুটপাট, গুম খুন সমস্ত কিছুতেই পয়েন্টে পয়েন্টে মিল। 2011 সালে প্রথম আরব বসন্তের হাত ধরে শুরু হয়েছিল সিরিয়ান রেভলিউশন অফ ডিগনিটি। দশকের পর দশক ধরে আসাদ পরিবারের স্বৈরশাসনের অবসান চেয়েছিল বিপ্লবীরা। ছোট ছোট আন্দোলন হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এ সময় 5,80,000 মানুষের মৃত্যু হয়েছে, যার ভেতর 3,06,000 সাধারণ মানুষ। সিরিয়ার 3,06,000 সাধারণ মানুষ। 5,80,000-এর মৃত্যু হয়েছে, তার মধ্যে 3,06,000 হচ্ছে সাধারণ মানুষ সিরিয়ায় যারা মারা গেছেন। সিরিয়ার একটা মানবাধিকার নেটওয়ার্কের মতে 90% মৃত্যু হয়েছিল আসাদপন্থীদের হাতে। বিষয় হইল পাপ তো বাপেরও ছাড়ে না। 27 নভেম্বর হায়াত তাহরির আল শামের নেতৃত্বে শুরু হয়েছিল অভিযান। এর মধ্যে ভাইজানদের সাহায্য করতে মাঠে নেমেছিল রাশিয়া তাদের যুদ্ধ বিমান দিয়ে। হিজবুল্লাহ তাদের বাহিনী পাঠিয়েছে, কিন্তু তবুও যখন বিদ্রোহীরা দামেস্কের দখল নিয়ে নিল 8 ডিসেম্বর, বাশার ভাইয়ের পক্ষে আর কিছুতেই বাসায় থাকা সম্ভব হইল না। হাসিনা আপা তার নিজের স্পেশালাইজড ফিল্ড মানে স্বৈরাচার, মাফিয়াতন্ত্র, বাটপারি এবং পলায়ন এসব বিষয়ে এতটাই অগ্রসর যে তার দেখায়া যাওয়া পথে বাশার ভাইও পরিমরি করে রাশায় পলালেন। এই নিয়ে গর্বের চোটে আপান্ত প্রাণ এতিম বাহিনী তারে 1000 বছরের সেরা স্বৈরাচারের মেডেল দিলেও অবাক হওয়ার কিছু নাই। প্রেম না মানে কোনো বাধা। প্রশ্ন হলো, এবার কি শেষ হলো যুদ্ধ? কবিতার কাছে ফেরা হবে কি? সেই প্রসঙ্গে পরে আসছি। আজকের তারিখটা বলি। যখন উচিত কথা রেকর্ড করছি তখন 13 ডিসেম্বর শুক্রবার, আর আপনারা যখন শুনছেন তখন 16 ডিসেম্বর সোমবার, অর্থাৎ আমাদের বিজয় দিবসের দিন, বিজয়ের দিন। হাসিনা শাহীর পতনের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম বিজয় দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করছি মুক্তিযোদ্ধা ও শহীদদের। একজন মানুষ যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন, যখন সে বিদ্রোহে সামিল হন লাখ কোটি মানুষ, তখন সেটা কোনো স্বাভাবিক পরিস্থিতি থেকে হয় না। সেটা হয় দীর্ঘদিনের জমে থাকা অবিচার অত্যাচারে অসহায় কোণঠাসা হতে হতে যখন দম বন্ধ হয়ে আসে, রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকগুলির উপরে যখন আর আস্থা থাকে না, যখন কোনোভাবেই আর তাদের বিশ্বাস করা যায় না, তখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। যেরকম হয়েছিল 1971-এ। যাওয়ার আর কোনো জায়গা ছিল না, কিছুই ছিল না। শুধু নিজের জীবনটুকু নিয়েই তারা যুদ্ধে নেমেছিলেন, যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের প্রতিটা ধর্ম, গোত্র, শ্রেণী এবং জাতির মানুষের অবদান ছিল মুক্তিযুদ্ধে। যারা সরাসরি যুদ্ধ করেন নাই, তারা কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধাদের কাজে আসতে চেয়েছেন। একটা বিন্দুতে এসে তাদের লক্ষ্য মিলে গিয়েছিল বলেই আমরা, অর্থাৎ তাদের পরবর্তী প্রজন্মের মানুষেরা, বাংলাদেশ নামে সম্পূর্ণ নিজের একটা দেশের মালিক হতে পেরেছে। যুদ্ধ পরবর্তী সময়ে শাসকদের দুর্বলতা, দুর্নীতি এবং নিপীড়নের কারণে মুক্তিযুদ্ধের অর্জন ছোট হয়ে যায় না। মানে মুক্তিযুদ্ধের অর্জন ছোট হয়ে যায় না যে যুদ্ধ পরবর্তী যারা যুদ্ধ করেছেন তাদের নিপীড়ন, অত্যাচার বা অন্য কোনো কারণে, দুর্বলতা, নিপীড়নের কারণে। 1971 মনে রাখতে হবে, 1971 আমাদের পরিচয়। হাসিনার আমলের অত্যাচার, মিথ্যাচার এবং জবরদস্তিতে মুক্তিযুদ্ধের চেতনার গায়ে পরতে পরতে ধুলা জমেছিল। আওয়ামী লীগ তাদের সমস্ত অপকর্মের উপর বর্মের মতো ধারণ করতে চেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। তারা বাংলাদেশের জনগণের যুদ্ধকে একটা পরিবারের একচেটিয়া সম্পত্তি বানিয়ে ফেলতে চেয়েছিল। তাতে চেতনা শব্দটাই তখন বিষাক্ত মনে হতো। তাদের বিভেদের মূল মন্ত্র ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং রাজাকার। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছিল আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছিলাম। মুক্তিযুদ্ধের শহীদদের জন্য অন্তরের ভেতর থেকে যে ভালোবাসা উঠে আসার কথা, তা শেখ হাসিনার আওয়ামী লীগের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসছিল।
জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চোখের উপর থেকে শেখ হাসিনার ধুলার পর্দা তুলে নিয়েছে। মুক্তিযোদ্ধার গানগুলি জুলাইয়ের সময় যেভাবে অস্তিত্ব ধারণ করেছে, আগে কখনো এরকমভাবে করেছি বলে মনে পড়ে না, আসলে আগে কখনো করিও নাই। এত তাড়াতাড়ি সব ভুলে যাই আমরা। মনে আছে মাত্র 4 মাস আগে সারা দেশে নেট যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা প্রশাসন, মানুষের মাথার উপর হেলিকপ্টার টহল দিত, যে মনে আছে? বিদেশ থেকে দেশের মানুষের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব ছিল। সে সময় লুনা রুশদির লেখা একটা ফেসবুক স্ট্যাটাস পড়িত, মনে আসতেছে যুদ্ধ শেষে ফোরাতের পানি আজলা ভরে নিয়েও পান করতে পারলেন না ইমাম হোসেন। মনে আসতেছে টিয়ার গ্যাসে জ্বালা করা চোখ, ঘামে ভেজা ক্লান্ত শরীরে পানির বোতলের বস্তা টানতে টানতে মীর মুগ্ধ বলতেছে, পানি লাগবে কারো? মাথা বেয়ে রক্ত ঝরতেছে আর ছেলেটা বলতেছে, ভাইয়া আমি কি মারা যাব? তখন একটা অনিশ্চয় হাসি লেগেছিল ঠোঁটে। ফারহান ফায়াজের মুখ, তানভীনের নিথর নিষ্পলক চোখ আর আবু সাইদের প্রসারিত হাত, গুলি খাওয়ার পর বিস্ময় ভরা চোখ, সব একসাথে মনে আসতেছে। রাতে আমার জানালার কাঁচ কাঁপে ঝড়ের ঝাপটায়, মনে হয় এই ছেলেদের আত্মারা ভাসতেছে বাতাসে, আমার জানালায় ধাক্কা দিতেছে ওরা। আমার মনে হইতে থাকে এই শহরে কারফিউ। আমার মনে আছে আমি ডয়েচে ভেলেতে কাজ করতাম, জার্মানির সে পাবলিক ব্রডকাস্টারদের সঙ্গে আমি আর কাজ করব না যখন সিদ্ধান্ত নেই, এবং তাদের কাছ থেকে মানে একরকম বিদায় নিয়ে আমি ছুটিতে চলে যাব। 1 মাস আমি ছুটি করব, অর্থাৎ অগাস্ট মাসটা আমি ছুটি করব, তারপর অন্য কোথাও কাজ করলে কাজ করব। এটা যখন ঠিক করি তখন তো আর জুলাই আগস্টের বাস্তবতা সামনে ছিল না। এটা ঠিক করেছিলাম আমি মে মাসে, এবং যথা নিয়মে আমরা একটা ছুটি যাওয়ার কথা পরিকল্পনা করি। আমার মনে আছে আমাদের ডয়েচে ভেলেতে আমার কলিগ, আমার খুব প্রিয়জন জাহিদের স্ত্রী দিবা, ওদের যে ছেলে, তারা 3 জন আর আমরা, আমার বউ বাচ্চা 6 জন মিলে আমরা একটা প্ল্যান করি যে আমরা ক্রোয়েশিয়া বেড়াতে যাব। যখন আমরা ক্রোয়েশিয়া বেড়াতে যাচ্ছি সে সময় বাংলাদেশের অবস্থাটা কিন্তু এরকম। 26 তারিখের পর আমরা যেহেতু আগে টিকিট কাটছি, আমরা সেখানে যেতেই হতো, কিন্তু ক্রোয়েশিয়ার সেই চরম টুরিস্টি জায়গাতে গিয়েও আমরা কিন্তু আসলে কোনো আনন্দও করতে পারছিলাম না। আমরা ঘরেই বসেছিলাম সারাক্ষণ, টেলিভিশনের খবরগুলিতে যতটা দেখা যায় ততটার দিকে চোখ রাখতে চেষ্টা করতেছিলাম। এবং সেই সময়ের মধ্যে আমাদের মনে আছে যে একদিন আমরা ডাইনিং টেবিলে বসেছিলাম, আমরা 6 জন। এর মধ্যে আমার মেয়ে, সে খুবই তরুণ, কিন্তু জাহিদের যে ছেলে, সেই ছেলের বয়স একটু কম, এবং সে যেহেতু জার্মানিতে একেবারে ছোট থেকে বড় হয়েছে, সে আসলে অত ভালো বাংলা বোঝে না। আমরা 5 জন সেই টেবিলের মধ্যে ঘিরেছিলাম। তখন সলিমুল্লাহ খান যখন বললেন তার কথা যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সেই ব্যাপারটায় আমরা সবাই টেবিল চাপড়ে উঠেছিলাম একসাথে। প্রফেসর সলিমুল্লাহ খান সাধারণত একটু ঘুরিয়ে পেঁচিয়ে, একটু উদাহরণ দিয়ে, একটু ইতিহাস করে কথা বলেন। সেদিন কথা বললেন সরাসরি, সেদিন কথা বললেন কোনো রাগ ঢাক না রেখে। তিনি সেদিন বললেন, দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে তাকে এক পাশে ঠেলে দিয়ে উপেক্ষা করতে চেয়েছে, পরে গিয়ে দমন নীতি অবলম্বন করেছেন নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে। সেখান থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা পরিষ্কার করে বলতে চাই, তিনি বলছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে, এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হওয়ার দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। আমরা বলেছিলাম সরকারকে ক্ষমা চাইতে হবে, এখন সে পর্যায়ে পার হয়ে গেছে। এই সরকারের ক্ষমতায় থাকা অবস্থা আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এর ন্যায় বিচার করতে পারবেন? তারা হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যার বিচার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। এবারের বিজয় দিবস সত্যিকার অর্থে অর্থবহ হয়ে উঠবে যখন হাসিনা শাহী বিভেদের যে বাইনারির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে নতুন করে ফিরে পেলাম, সেই বাইনারি অন্য কোনোভাবে আর ফিরে আসবে না। বিভেদের কালে যেভাবে মন শান্ত রাখা যায় শিরোনামে লেখক এলিফ শাফাক একটা বই লিখেছেন করোনা লকডাউনের সময়টা নিয়ে। বইয়ে তিনি বলেছিলেন, যখন হাজারে বিজারে মানুষ মেরে লাখ লাখ মানুষের জীবিকা কেড়ে নিয়ে আমাদের চেনা জগৎটাকে এলোমেলো করে দিয়ে পৃথিবী জুড়ে বয়ে চলেছে করোনা ভাইরাস, ঠিক তখনই লন্ডনের বিভিন্ন পার্কে দেখা গেল কিছু সাইনবোর্ড, যাতে লেখা, যখন এই সব কিছু শেষ হবে আপনি এই পৃথিবীর কিরকম বদল চান। প্রশ্নটা কোথাও এই সব কিছু বলতে কি বোঝানো হচ্ছে তাই স্পষ্ট করে বলা নাই। পথচারীদেরই এর অর্থ খুঁজে নিতে হবে। আমাদের প্রাত্যহিকতায় এই আকস্মিক বিঘ্ন, এই অনিশ্চয়তার গহ্বরে ডুবে যাওয়ার